আগামী নির্বাচন বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্পষ্ট চাপ থাকবে। এই নির্বাচনে তারা যথেষ্ট নজরদারি রাখছে এবং রাখবে। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে বিভিন্ন দেশ, সংগঠন এবং সংস্থার যৌক্তিক পরামর্শ বা চাপ, মানবাধিকার বিষয়ক সংস্থাগুলোর প্রেসক্রিপশন ক্রমশ বাড়ছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলে আওয়ামী লীগের পক্ষে বাইরের এই চাপ আরো বাড়বে বলেই ধারণা করা যাচ্ছে। বিদেশে যেখানে যা করার দরকার আওয়ামী লীগ জান প্রাণ দিয়ে সেই চেষ্টা করছে। ফলে ইউনূস সরকারের শাসনের সমালোচনাযোগ্য প্রতিটি বিষয় এখন অনেক দেশে অনেক জায়গায় ম্যাগনিফাইং গ্লাসের নিচে এসে গেছে। বাংলাদেশের রাজনীতি ক্রমেই অদ্ভুত মোড় নিচ্ছে। যে জামাত এবং বাম দল সিপিবি কোনোদিন একসঙ্গে হাঁটেনি, তারা আজ একজোট হয়েছে একটি ইস্যুতে, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বা পিআর সিস্টেম নিয়ে। কিন্তু তাদের লক্ষ্য কি? এই অদ্ভুত ঐক্যের ছায়ায় আওয়ামী লীগ কি ব্যাকডোরে সংসদে ফেরার পথ খুঁজছে? আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, আপনারা জানেন পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি মানে ভোটের হার অনুযায়ী আসন বন্টন। সম্প্রতি এই পদ্ধতির পক্ষে অবস্থান নিয়েছে জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আরো কিছু ইসলামপন্থী দল, এমনকি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবিও। তাদের দাবি এতে কর্তৃত্ববাদ ঠেকানো যাবে, ছোট দলগুলো সংসদে ঢুকতে পারবে, সংসদে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেসব দল এতদিন একে অপরের চরম বিরোধী ছিল নীতি আদর্শের জায়গায়, হঠাৎ তারা একমত হলো কিভাবে? আর এর সঙ্গে আওয়ামী লীগের হিসাবটাই বাকি। দেশে পিআর পদ্ধতির দাবি কিন্তু নতুন নয়। 90-এর দশকে আওয়ামী লীগের দীর্ঘদিনের মিত্র বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি প্রথমে এই দাবি তোলে, পরে জাতীয় পার্টিও এতে সায় দেয়। এরপর আমরা দেখেছি আওয়ামী লীগের কিছু নেতাও এর পক্ষে বক্তব্য দিয়েছেন, কিন্তু শেষমেশ আওয়ামী লীগের দলীয় সভানেত্রী শেখ হাসিনার অনাগ্রহে এই আলোচনা কবরস্থ হয়ে যায়। কিন্তু এবার চিত্র পাল্টেছে। সিপিবি জামাত ও এনসিপির সঙ্গে তাল মেলাচ্ছে। আবার এভাবেও বলতে পারেন, মানে আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগ ও তার মিত্রদের জুতায় পা গলিয়েছে জামাত ইসলামী, এনসিপি এবং ইসলামপন্থী দলগুলো। যেখানে আদর্শগতভাবে তারা দুই মেরুতে অবস্থান করে, এটি আগেই বললাম, সেখানে একই দাবিতে একই প্ল্যাটফর্মে, মানে এটা নিছক কাকতালীয় না কোন ষড়যন্ত্রের শুরু? আবার যদি দেখি যে কার লাভ এই পদ্ধতিতে, কি ধরনের লাভ, পরিসংখ্যান কি বলে। আমরা যদি একটু পেছনে যাই, 1991 সালে বিএনপি 30.8% ভোট পেয়েছিল এবং এই ভোট পেয়ে তারা আসন পেয়েছিল 140টি। আওয়ামী লীগ পেয়েছিল 30.1%, খুব বেশি ভোটের ব্যবধান কিন্তু নয়, কিন্তু আসন পেয়েছে মাত্র 88টি। 2001-এ বিএনপি পেয়েছে 41% ভোট এবং আসন পেয়েছে 193টি। আওয়ামী লীগ 40.1% ভোট পেয়েছে 2001 সালে, কিন্তু আসন পেয়েছে মাত্র 62টি। বুঝতেই পারছেন আসন ভিত্তিক নির্বাচনের ক্ষেত্রে কি হচ্ছে। এই পদ্ধতিতে সর্বোচ্চ আসন পাওয়া দল সরকার গঠন করে, এটা আমরা জানি। আওয়ামী লীগ 1991 এবং 2001 সালে বিএনপির কাছাকাছি ভোট পেয়েও সরকার গঠন করতে পারেনি, কারণ তারা প্রয়োজনীয় আসন জিততে পারেনি। 1996 সালের নির্বাচনের দিকে যদি তাকাই, দেখব জামাত ওই নির্বাচনে এককভাবে ভোট পেয়েছিল, মানে তাদের দলীয় ভোট হয়েছিল সারা দেশে 8.61%, কিন্তু তারা সংসদে আসন পেয়েছিল মাত্র 3টি। পরিসংখ্যান বলছে যদি তখন পিআর পদ্ধতি থাকতো, তাহলে জামাত ওই 8.61% ভোটের বিপরীতে সংসদে আসন পেত 27টি। ইসলামী ঐক্যজোট ইতিপূর্বে একবার 2টি আসন জিতেছে। আমি সুনির্দিষ্ট তথ্য পরিসংখ্যান এই মুহূর্তে আমার হাতের কাছে নেই, তাই বলতে পারছি না। 1991 সালে পাবনার একটি আসন থেকে জামাতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী 55,707 ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু 1996 সালের নির্বাচনে এককভাবে অংশ নিয়েছিলেন মতিউর রহমান নিজামী। ওই নির্বাচনে তিনি 3য় স্থান দখল করেছিলেন। আবার 2001-এর নির্বাচনে বিএনপির সঙ্গে জোট করে নির্বাচন করেছেন এবং বিজয়ী হয়ে এসেছেন। অর্থাৎ জোটবিহীন অবস্থায় মতিউর রহমান নিজামী জয়ী হতে পারেননি। জামাত এবং ইসলামপন্থী দলগুলো এককভাবে কখনোই
আসন ভিত্তিক নির্বাচনে ভালো ফল করতে পারেনি। পরিসংখ্যান আমাদেরকে এটাই বলছে। বর্তমানেও তাদের জনসমর্থন এমন বাড়েনি যে তারা উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয়ী হতে পারবে যদি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হয়। তাই এখনকার যিনি আমির ডাক্তার শফিকুর রহমান, তার জন্য পিআর পদ্ধতি জুৎসই। তাহলে হয়তো তিনি সংসদ সদস্য হতে পারবেন, এমনটা বিশ্লেষকরা বলছেন। নতুন দল এনসিপি আসন ভিত্তিক নির্বাচন হলে এবং কারোর সঙ্গে যদি জোট তারা বাঁধে, তাহলে এক বা দুইটা আসন তারা পেতে পারে। একক নির্বাচন করলে এনসিপির কারোরই জামানত থাকার কথা নয়। এজন্যই তারা হিসাব করছে ভোটের সংখ্যানুপাতিক হিসাব হলে সংসদে বেশি আসন পাবে। বাম দলটির ক্ষেত্রেও একই গল্প। তাদের তেমন জনসমর্থন নেই, কিন্তু সংসদে জায়গা পেতে চাইলে তাদেরও এখন দরকার গোপন হিসাব এবং সুবিধাজনক কোনো জোট বা পদ্ধতি। আসলে ইসলামী জামাত ইসলামের সাথে তাদের তো আসলে কোনো রাজনৈতিক জোট হবে না, এই ইস্যুতে জোট হয়তো হতে পারে। আসন ভিত্তিক নির্বাচনে স্থানীয় জনপ্রিয়তার কথা বিবেচনা করে মনোনয়ন দেওয়া হয়, এটি আপনারা জানেন। সংখ্যানুপাতিক পদ্ধতিতে এটা বিবেচনা না করলেও চলে। দলগুলো স্থানীয় ভোটারদের মতামতের উপর কোনো গুরুত্বই দেয় না, এতে ক্ষমতা আরো কেন্দ্রীভূত হয়। যদি লাভ ক্ষতির হিসাবটা আমরা দেখি, ভোটারদের ক্ষমতা এবং সিদ্ধান্ত দেওয়ার যে ক্ষমতা সেটি সংকুচিত হয়। এবার মূল প্রশ্ন, এই ভোট পদ্ধতির যে বিতর্ক যেটি নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, এক্ষেত্রে আওয়ামী লীগের গোপন হিসাবটা কি এটা একটু দেখা দরকার। দলটি এখন ক্ষমতার বাইরে, প্রকাশ্যে রাজনীতিতে ফেরার সুযোগ তাদের সীমিত, কারণ সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। এছাড়া মাঠে নামলে জবাবদিহির মুখোমুখি হওয়ার একটা ভয় আছে, প্লাস নানান প্রতিরোধের মুখে তাদের পড়তে হতে পারে। কিন্তু পিআর পদ্ধতিতে বিশেষ কৌশলে তাদের কিছু নেতা সংসদে ঢুকে যেতে পারেন, প্রয়োজনে পরিচয় বদলে কোনো শরিকের ব্যানারে, এমনকি ছদ্মনামে কিংবা ভিন্ন কোনো কৌশলে, এমনটি অনেকে বলছেন। আওয়ামী লীগের এই ব্যাকডোর রিটার্ন প্ল্যান নিয়ে কেউ কেউ কিন্তু মাথা ঘামাচ্ছেন। আমি আপনাদেরকে এটুকু নিশ্চিত করতে পারি যে দু একটি সূত্র থেকে শুনেছি বলেই আমি এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আওয়ামী লীগও এই সুযোগ কাজে লাগিয়ে এনসিপির পতাকা তোলে বা জামাতের ব্যানারে বা অন্য কারো কাঁধে ভর করে রাজনীতির মাঠে সক্রিয় হতে চাইছে। এতে তাদের দলীয় সভাপতির সম্মতি আছে কিনা স্পষ্ট নয়। দলের অন্য সিনিয়র নেতারাও এ বিষয়ে এখনো মুখ খোলেননি। কিন্তু আওয়ামী লীগ যে জোরে সোরে রাজনীতির মাঠে ফিরতে চাইছে, সেই আওয়াজ এবং লক্ষণ ক্রমশ স্পষ্ট হচ্ছে। এই চিন্তায় সরকারও বেশ পেরেশান বলে জানা গেছে। এছাড়া দেশে বিদেশে আওয়ামী লীগের পক্ষে এক ধরনের ঠিক জনমত না হলেও সিম্প্যাথেটিক কথাবার্তা কিন্তু আছে বা শোনা যাচ্ছে। এজন্য বহুলাংশে দায়ী করা যায় বর্তমান সরকারকে। বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষেত্র বিশেষে একগুঁয়ে, একরোখা, স্বৈরাচারী সিদ্ধান্ত, রাষ্ট্র পরিচালনায় অযোগ্যতা, অদক্ষতা, ছাত্র নেতাদের কাছে ভীষণ নতজানু হওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারার এই যে এত ব্যর্থতা, এর সত্ত্বেও জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গ্লেন লুইস যতই ইউনূস সরকারের পক্ষে কথা বলুন না কেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের নয়া সংজ্ঞা রচনা করুক না কেন, আগামী নির্বাচন বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্পষ্ট চাপ থাকবে। এই নির্বাচনে তারা যথেষ্ট নজরদারি রাখছে এবং রাখবে। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে বিভিন্ন দেশ, সংগঠন এবং সংস্থার যৌক্তিক পরামর্শ বা চাপ, মানবাধিকার বিষয়ক সংস্থাগুলোর প্রেসক্রিপশন ক্রমশ বাড়ছে। প্রফেসর ইউনূস এগুলো কিভাবে সামাল দেবেন জানি না, তবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলে আওয়ামী লীগের পক্ষে বাইরের এই চাপ আরো বাড়বে বলেই ধারণা করা যাচ্ছে। অতীতের অভিজ্ঞতার আলোকে এটা নিশ্চিত করেই বলা যায়। সেটা কেমন? বিএনপিকে নির্বাচনে রাখার জন্য আওয়ামী লীগকে বিভিন্ন দেশ এবং সংস্থা নানানভাবে সুপারিশ করেছে, নানানভাবে বারবার তারা কথা বলেছে। কি হয়েছে সেটা অন্য বিষয়, কিন্তু এখন যে ঘটনাটি ঘটছে, আওয়ামী লীগ যেহেতু তুমুলভাবে ফিরতে চাইছে, তারা যে কোনো খড়কুটো ধরেও কিন্তু রাজনীতির মূলধারায় ফিরতে চেষ্টা করবে। একটি সূত্র জানিয়েছে, বিদেশে যেখানে যা করার দরকার আওয়ামী লীগ জানপ্রাণ দিয়ে সেই চেষ্টা করছে। ফলে ইউনূস সরকারের শাসনের সমালোচনাযোগ্য প্রতিটি বিষয় এখন অনেক দেশে অনেক জায়গায় ম্যাগনিফাইং গ্লাসের নিচে এসে গেছে। এটা অন্তর্বর্তী সরকারকে আগামী দিনে আরো কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দেবে বলে মনে করছি। যাই হোক, মূল আলোচনাটা শেষ করে ফেলি।
বলা হচ্ছে আওয়ামী লীগ যদি জামাত, বাম, ইসলামীদের এই দাবির পেছনে কোনো কৌশলে ছায়াসঙ্গী হয়, মানে নিশ্চিত করে তো বলা যাচ্ছে না, যদি ছায়াসঙ্গী হয় তাহলে ভবিষ্যতের এক অদ্ভুত রাজনৈতিক চিত্র তৈরি হতে পারে, যেখানে একদিকে উগ্র ধর্মভিত্তিক দল, অন্যদিকে মুখে আদর্শিক বাম, আর মাঝখানে পুরনো শাসক দল। জানি না এমন হবে কিনা। পিআর পদ্ধতির ভয়ঙ্কর দিকগুলো একটু আলোচনা করতে চাই। এতে সরাসরি জনপ্রতিনিধি নির্বাচন হয় না, মনোনয়ন দেয় দল এবং ভোটারদের কোনো ভূমিকা সেখানে থাকে না। দলের প্রধান হয়ে যান একচ্ছত্র নিয়ন্ত্রক, মানে স্বৈরাচার হতে চাইলে এখানে যথেষ্ট সুযোগ আছে। স্থানীয় মানুষের সঙ্গে সাংসদদের কোনো ধরনের সম্পর্ক থাকে না, এটি দূরবর্তী হয়ে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর, উগ্রবাদী এবং বিচ্ছিন্নতাবাদী দলগুলো সংসদে ঢুকতে পারে কম ভোট পাওয়ার পরেও। পিআর পদ্ধতিতে দলের প্রতি অনুগতরাই ভোট দিয়ে থাকেন, কারণ যেহেতু দল মনোনয়নটা দেয়, অনুগতরা ভোট দেন। ফলে সুইং ভোটার যারা নির্বাচনের আগ মুহূর্তে সিদ্ধান্ত নেন কাকে ভোট দিবেন, তাদের জন্য কিন্তু একটা সংকট দাঁড়ায় এবং তারা এই নির্বাচনে ভোট দেওয়া থেকে তাদের আগ্রহ কমে যায়। এটি একটি নেতিবাচক দিক। এই রাজনৈতিক নাটকে প্রশ্ন হচ্ছে, আসলেই কি পিআর পদ্ধতি দরকার, নাকি এটা পরিকল্পিত কোনো খেলা? জামাত বাম একজোট হয় সুবিধা নিতে মরিয়া এনসিপি, তাই দেখা যাচ্ছে আওয়ামী লীগ বা পিছিয়ে থাকবে কেন, বিষয়টা আসলে এমন হয়ে গেল, তাই না? সংখ্যানুপাতিক ভোট আসলে কার স্বার্থ রক্ষা করবে? আওয়ামী লীগ কি সত্যি ব্যাকডোরে ফেরার পথ খুঁজছে, নাকি এটি শুধু রাজনীতির নতুন রূপ? অপেক্ষা করার জন্য, দেখার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে। আপনারা এই মুহূর্তে কি ভাবছেন কমেন্টে জানান। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, লিস্ট নিউজের সঙ্গেই থাকুন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিশ্লেষণে। আল্লাহ হাফিজ।